কি মনে হচ্ছে এই যে মানুষের যে চাহিদা, এগুলো কি তৃণমূলের মতো মধ্যপন্থী দল বা একদম চরম দক্ষিণপন্থী দলগুলো কি তারা সেই চাহিদাগুলো মিটিয়ে দিচ্ছে, সেই জন্য কি বামপন্থীদের ফেরাচ্ছে না মানুষ? কি মনে হয়? কারণ এই যে হকার উচ্ছেদের মতো ঘটনা আমরা আগে দেখেছি, যে ট্রামের ভাড়া বাড়ানো হলেও ট্রাম জ্বালিয়ে দিত সেখানে নকশালরা, এখন দেখা গেল যে হকার উচ্ছেদের মতো ঘটনা, সেখানে সেই রকম জোরালো কোনো আন্দোলন নেই। রাস্তায় নেমে কে আন্দোলন করলো? বিরোধীরা তো আছে এই রাজ্যে, কিন্তু বিরোধীদের কোনো সেভাবে আমরা কোনো ইম্প্যাক্ট, সেরকম আন্দোলন কি পড়েছে? তারা বলবে যে হ্যাঁ আমরা রাস্তায় নেমেছি, আমরা একটা মিছিল করছি, কিন্তু সেভাবে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়েনি। কেন? মানে কারণটা কি মনে হয়? যে বিরোধীরা কোথাও কি নিজেরাও বুঝছে যে আন্দোলন করেও কোনো লাভ হচ্ছে না, মানুষের মনে তারা ইম্প্যাক্ট ফেলতে পারছে না? দেখুন, বিরোধিতা করে একটা মিছিল করলাম কিংবা একটা জায়গায় ভাঙচুর করলাম সেটাই তো বিরোধী নয়। বিরোধী করতে গেলে যে পলিসিটা হচ্ছে তার ক্রিটিসিজমটা করে আপনাকে একটা সলিউশন দিতে হবে। আজকে যে উদ্বাস্তু সমস্যা নিয়ে বামপন্থীরা যদি কথা বলতে আরম্ভ করে, প্রথম তীরটা তাদের দিকেই যাবে, কারণ এই সমস্যাগুলো প্রথম সিপিএমের আমলেই শুরু হয়েছিল। এই যে ক্রমাগত উদ্বাস্তুদের সমস্যা, এটা আপনি অর্থনীতির ইতিহাসটা পড়ুন না যে কিভাবে এই জিনিসগুলোকে হয়েছে। একসময় জ্যোতি বাসু, সুভাষ চক্রবর্তীরাও এরকম বিভিন্ন ক্যাম্পেইন করেছিল, সেই নিয়ে গভর্নমেন্ট প্রায় পড়ে যায় অবস্থা সেই সময়, অপারেশন সানশাইন নাকি বিখ্যাত সেই জিনিস। এবার ঘটনা হচ্ছে যে হ্যাঁ, এই যে উদ্বাস্তু সমস্যা, এই সমস্যাটা এটা আজকের সমস্যা নয়, এটা বাংলার বহু পুরনো। অ্যাকচুয়ালি সিপিএমকেও দায়ী করা যায় না, এর পেছনে একটা লম্বা ইতিহাস রয়েছে। মানে স্বাধীনতার আমল বহু আগে থেকে, ব্রিটিশ শাসন থেকেই আমাদের এখানে বাংলায় অনেক প্রবলেম রয়েছে। জিওগ্রাফিক কতগুলো কারণ রয়েছে, ইকোনমিক কতগুলো ফ্যাক্টর রয়েছে। আমাদের প্রথম প্রবলেম যেটা হয়েছিল স্বাধীনতার পরে, সেটা হচ্ছে যে যেই কারণে গুজরাট বা ওই যে একটা তো আমাদের ফ্রেট ইকোনমিক পলিসি যেটা রয়েছিল, সেটা ছাড়াও আর একটা যেটা সমস্যা ছিল, যে স্বাধীনতার যখন আস্তে আস্তে আমরা স্বাধীনতা আরম্ভ করলাম, সেই সময় ধরুন গুজরাট, মানে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে গুজরাট, বম্বে, এদিকে সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া, এই জায়গাগুলো যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ছিল, সেই ইন্ডাস্ট্রিগুলোয় যারা ইনভেস্টার ছিলেন বা যারা বিনিয়োগ করতেন বা মালিক ছিলেন, তারা সবাই ছিলেন ভারতীয়, গুজরাটি, মারাঠি ইত্যাদি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের কলকাতায় যে ব্যবসাগুলো ছিল তার বেশিরভাগ বিনিয়োগ ছিল ইংল্যান্ডের। দ্যাটস ওয়াই স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে যখন এই ফরেন ইকোনমিক পলিসি এইগুলোতে যখন একের পর এক বার আসতে আরম্ভ করলো, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে বার আসতে আরম্ভ করলো, তখন সব থেকে ঝাড় খেয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। তার কারণ হচ্ছে আমাদের এখানকার বিনিয়োগের বেশিরভাগটাই ছিল হচ্ছে ইংল্যান্ডের। এবার ইংল্যান্ডে কোম্পানিগুলো যেই মুহূর্তে এক্সিট করতে আরম্ভ করলো, দাম করে পড়লো এখানকার অর্থনীতি। এবং তারপরে যে নতুন করে ইনভেস্টার ক্লাস, আমাদের যে ক্লাসটাকে আমরা একদম ক্লাস এ বলি, যারা ইনভেস্টার, প্রডিউসার্স, এই ক্লাসটাই আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এই মুহূর্তে বাংলায় ধনী কোথায়? ওই একটা দুটো ওই গোয়েঙ্কা ফ্যামিলি, আর এদেরকে মোটেই ওই ক্লাসের মধ্যে ধরা যায় না। মানে যে ক্লাসটাকে আমরা ইন্ডিকেট করছি স্বাধীনতার আগে, যারা একসময় ব্রিটিশদের সময় মানে কলকাতার রাজা ছিলেন, সেই ক্লাসটাই তো নষ্ট হয়ে গেছে। এবার টাকাটা তো জেনারেট করতে হবে, এবং টাকাটা জেনারেট করতে গেলে আপনার যেটা দরকার, একটা মার্কেট থাকতে হবে। মার্কেট থাকতে গেলে ওয়েলথের ডিস্ট্রিবিউশন থাকতে হবে। বেচা কেনাটা তো হবে, একটা প্রোডাক্ট বানালাম, বানিয়ে দোকানে বসলাম, লোকের হাতে তো টাকা নেই, লোকে কিনবে কিভাবে? তো সেই কারণে যেটা হচ্ছে যে এখন আপনি যে কোনো মার্কেটে যদি আন্ডারগ্রাউন্ড সার্ভে করেন, যে কোনো মানে চাঁদনি চকের ইলেকট্রনিক মার্কেট হোক, বড়বাজারের কাপড়ের মার্কেট হোক, সিনেমার মার্কেট হোক, যে কোনো বাজারে আপনি যদি চুপ করে বসে থাকেন গিয়ে, বাংলার ক্ষেত্রে আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, যে পপুলেশন কমেনি, একই লোক রয়েছে, তারা ভিড় করছে দোকানে, দেখছে, যাচ্ছে, যাচাই করছে, কিন্তু কিনছে কম। তার কারণটা হচ্ছে তার ক্রয় ক্ষমতাটা কমে যাচ্ছে ক্রমাগত। তার কারণ হচ্ছে টাকাটা জেনারেট করতে পারছে না, ক্যাশ ফ্লোর অভাব রয়েছে। ক্রমাগত ক্যাশের যে ডেফিসিটটা তৈরি হয়েছে, এই ক্যাশের ডেফিসিটের জন্য মানুষজনের অ্যাসপিরেশন আছে, তারা চাইছেন কিনতে, তাদের চয়েস আছে, মার্কেটে প্রোডাক্টটাও আছে, কিন্তু বিক্রি কম হচ্ছে। সেই কারণে জিনিসের দাম কমে যাচ্ছে, স্কিলের দাম কমে যাচ্ছে। মানে আমার যে পরিমাণ ডিমান্ড, সে তার থেকে বেশি পরিমাণে হিউম্যান রিসোর্স সাপ্লাই হয়ে যাচ্ছে। একজন ধরুন ডিজাইনার, বা একজন ধরুন এটা আমি আমার ফিল্মের কথাই বলতে পারি, একজন ধরুন এডিটার, কিংবা একজন ধরুন কস্টিউম স্টাইলিস্ট, কিংবা একজন ধরুন স্যালনের একজন হেয়ার স্টাইলিস্ট। এবার এই লোকগুলো যে পরিমাণ চাহিদা হওয়ার কথা লোকের, তার থেকে বেশি লোক হয়ে গেছে। এবার দ্যাটস ওয়াই যার মাইনাটা হওয়ার কথা ছিল 20,000, 25,000, 30,000, এখন 5,000-এ নেমে আসছে। তার কারণ আমাকে তো ডিমান্ড এবং সাপ্লাইয়ের একটা কোরিলেশন তৈরি করতে হবে। সেই কারণে বাংলায় এই মুহূর্তে সবথেকে বেশি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে দেখুন ক্যাপিটালিস্ট
হলাম কি হলাম না তার সাথে কোনো সম্পর্ক নেই। এই ক্যাপিটালিজমটাকে আমার বিষয়টা হচ্ছে যে বিরোধীদের কেন ফেরাচ্ছে না, মানে এই তৃণমূলের মতো মধ্যপন্থী দল বা দক্ষিণপন্থী দলগুলো কি মানুষের চাহিদা মিটিয়ে দিচ্ছে, চাহিদা পূরণ করে দিচ্ছে? এটাও আপনি পাবেন, রঘুরাম রাজনের বিখ্যাত লেখা আছে কিভাবে ক্যাপিটালিস্টদের হাত থেকে ক্যাপিটালিজমকে সরাতে হয়। ক্যাপিটালিজমের অ্যাকচুয়াল যে সমস্যা তার মূল কারণটা হচ্ছে ক্যাপিটালিস্টরা। এটা নিয়ে রঘুরাম রাজন তার রিসার্চ পেপার আছে। ঘটনা হচ্ছে যে বামপন্থী বা অন্যান্য বিরোধীদেরকে বাংলায় ফিরিয়ে আনছে না, তার কারণ তাদের প্রতি ট্রাস্ট ডেফিসিট রয়েছে মানুষের। কারণ আমি একটা ধরুন আপনি বললেন যে এই কন্যাশ্রীটা বা লক্ষ্মীর ভাণ্ডারটা ঠিক হচ্ছে না, খুব ভালো কথা, আপনি কি দেবেন, আপনার পলিসিটা কোথায়? এবং তৃণমূল কংগ্রেস যেভাবে অপারেট করে, আপনি যদি পার্টির অপারেশনটা দেখেন, পার্টি অপারেট করার পেছনে একটা বিরাট বড় মেশিনারি রয়েছে। সেই মেশিনারির মধ্যে শুধু টাকা নেই, তার মধ্যে একটা বড় বিউরোক্রেটিক মেকানিজম রয়েছে। সেই মেকানিজমের মধ্যে এই যে কনসাল্টিং দলগুলো কিংবা ধরুন তাদের নিজস্ব যে টিম রয়েছে, সেই টিমগুলো গ্রাউন্ডে যেভাবে ছড়িয়ে রয়েছে, আপনাকে যদি তৃণমূলকে বিট করতে হয় শুধু চোর মমতা বলে লাফিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ মমতা ব্যানার্জি একটা কথা বললেন কি বললেন না, তা দিয়ে কিছু বিরাট এসে যায় না গ্রাউন্ডে, সেটা কটা লোক টিভিতে শুনছে। কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ডে যেভাবে কাজ হচ্ছে, যেভাবে মানুষকে বোঝানো হচ্ছে, মানুষকে দেখানো হচ্ছে, সেই যারা দেখাচ্ছে আপনাকে সেই নেটওয়ার্কে ইন্টারভেন করতে হবে। সেই নেটওয়ার্কটা বিরোধীদের মানে ইনক্লুডিং সিপিএম তাদের ভীষণ দুর্বল, তারা ওই নেটওয়ার্কে ইন্টারভেনই করতে পারবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং লেফট অ্যালাইড পার্টিগুলির মধ্যে, যেহেতু আপনি লেফটের প্রসঙ্গ তুলছেন, একটা বড় পার্থক্য আছে। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভেতরে যতই লবির সমস্যা থাকুক, ওয়ান্স ইটস ডেলিভার্ড ফ্রম মমতা ব্যানার্জি, তারা মমতার জন্য কাজ করবেন। কিন্তু লেফট অ্যালাইড পার্টিগুলোর মধ্যে সিপিএম, ডিওয়াইএফআই, এসএফআই প্রত্যেকের মধ্যে নিজস্ব অপারেশনের আলাদা আলাদা সাবসেট রয়েছে। এবং যদি ডিওয়াইএফআই একটা ক্যাম্পেইন করে, অনেক ক্ষেত্রে হয়তো এসএফআই চাইলেও সেটা হয়তো বুস্ট করে না, বা মেন সিপিএম তারা হয়তো না ঠিক আছে আছি, একটা পোস্টার শেয়ার করে দিলাম কিন্তু কিছু করলাম না। তাদের মধ্যে ইউনিটির অভাব রয়েছে। এই যে প্রত্যেকটা লেফট অ্যালাইড ছোটো ছোটো পার্টি এত সাবসেট হয়ে গেছে তাদের মধ্যে, এই সাবসেটগুলো তারা সুপার সেটটার সাথে কোঅর্ডিনেশন করে না। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। তার কারণ হচ্ছে যে আপনার দল আলাদা হতে পারে, ইডিওলজি আলাদা হতে পারে, যেটা আমি আমার পাড়া তৃণমূল নিয়ে আমি বলতে পারি। আমার এখানে পাড়ায় আমি পানিহাটির ক্ষেত্রে বলতে পারি তৃণমূলের কিন্তু ব্যাপক সমস্যা রয়েছে। সে কাউন্সিলরের সাথে এর ঝামেলা, এমএলএর ঝামেলা, কিন্তু পার্টি অফিসে যখন মেসেজটা ওরা পায় যে 21শে জুলাইয়ের প্রচারটা করতে হবে, কে কাউন্সিলর, কে এমএলএ, কে এমপি আমার জানার দরকার নেই, প্রচার। ওই যে তারা নেমে পড়লো, চোখ বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নেবে, মাঠে ঘাটে টোটো ফোটো নিয়ে বেরিয়ে, তোরা ভুলে গেছে কার সাথে কী ঝামেলা ছিল, পরে আবার ওই ঝামেলা হয়তো পরে মিটিয়ে নেবে তারা। কিন্তু এই যে কমন অবজেক্টিভ, তার কারণটা হচ্ছে যে মমতা ব্যানার্জির পার্টির ডিরেকশনটাই হচ্ছে ওয়ান ম্যান আর্মি। তুমি যা খুশি করো, দিদি বলে দিয়েছে মানে দ্যাট শুড বি ডিরেক্টেড, অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে মানে ওই ডিরেকশানে চলবে। তার নিচে আর কোনো সেট নেই, যে সেটগুলো আছে তারা সুপার সেটের সাথে কনজাংশনে চলে যাচ্ছে। কিন্তু লেফটের প্রবলেম হচ্ছে সিপিআই বলছে একরকম কথা, সিপিএম বলছে একরকম কথা, ডিওয়াইএফআই বলছে একরকম কথা, এসএফআই বলছে আরেক রকম কথা, কি আইসা বলছে আরেক রকম। এই যে এত ছোট ছোট সাবসেট, এই প্রত্যেকটা সেট আবার নিজস্ব এক রকমের বক্তব্য আছে। তো আপনি হুম টু ট্রাস্ট? একটা জায়গায় ফরওয়ার্ড ব্লক থেকে একটা লোক এলো, ডিওয়াইএফআই থেকে একটা লোক এলো, ওখান থেকে, এবং এক একজন এক এক রকমভাবে কথা বলছে। তো এখানে একটা মানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিডান্ডেন্সি অফ কমিউনিকেশন। কারণ আপনি আমাকে বোঝাতে এসছেন, আমায় যখন তৃণমূল বোঝাতে আসছে আমায় বলছে ভাই দিদির লোক আছি আমরা, যখন বিজেপি বোঝাতে আসছে বলছে ভাই আমরা মোদি আমাদের একমাত্র হিরো। তা তোমার জায়গাটা কার? মানে তুমি পিপলস পার্টিতে বুঝলাম, কিন্তু তোমার সুপার সেটটার নাম কি? কার দিকে তুমি ডিরেকশন? তোমার সম্পূর্ণ আলোচনার একটা তো পয়েন্ট থাকতে হবে। অধিকাংশ মানুষ যে ভোট দেয়, জোড়াফুল ব্র্যান্ডিংয়ে ভোট দিক বা পদ্মফুল ব্র্যান্ডিংয়ে ভোট দিক, তার একটা কমন ডিরেকশন আছে। কমিউনিকেশন, সমস্ত কমিউনিকেশন আলটিমেটলি ওই দিকে ইন্ডিকেট করে। আমরা যা গালাগালি করি, আমরা কিন্তু কাউন্সিলর, এমএলএ যাকেই যা বলছি, আলটিমেটলি গালাগালি করছি মমতা ব্যানার্জিকে। তো সমস্ত ফোকাস গিয়ে একটা পয়েন্টে পড়ছে। ফলে পক্ষে হোক বা বিপক্ষে হোক, পজিটিভ সুবিধা অথবা নেগেটিভ ব্র্যান্ডিং দুটোই একটার জায়গায় গিয়ে পড়ছে এবং সেটা ভোটে রিফ্লেক্ট হচ্ছে। কিন্তু এই পার্টিগুলোর সমস্যা হচ্ছে ছোট ছোট সাবগ্রুপের জন্যে এদের মধ্যে নিজস্ব ইউনিটির অভাব রয়েছে এবং তারা কোনো একটা কমন অবজেক্টিভে গিয়ে সেটাকে ভোটে কনভার্ট করাতে পারছে না। ভোটটা এখন সিম্পল সেলস, এটা যে পার্টি বুঝতে পারছে সেই পার্টি এতে রয়েছে। তৃণমূল কংগ্রেস বা বিজেপি উভয় ভোটটাকে বিক্রি করে, শুনতে খুব খারাপ লাগলেও তারা বিক্রি করে। মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন বলেন না আমি বিরাট বড় নেতা হয়ে গেছি, তিনি প্রত্যেক দিন বলেন আমি এইটা করেছি, আমি ওইটা করেছি, আমি লক্ষ্মীর ভাণ্ডার করেছি, আমি এই করেছি। এটা কি করছেন বেসিক্যালি? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেলসম্যান,
বেসিক্যালি শি ইজ আ সেলসম্যান। এটা তো মানে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে ভুল পার্সপেক্টিভ থেকে দেখছে। নরেন্দ্র মোদী বিজেপির সেলস পার্সোনালিটি, তিনি তার আদর্শটাকে বেসিক্যালি বিক্রি করছেন, এবং বিক্রি করবার জন্যই তাহলে থিঙ্ক ট্যাঙ্ক রেখেছি কেন আমি, তারা কী সার্ভে করছে। আপনি জার্ভিস টেকনোলজির ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে গিয়ে দেখবেন সেখানে লেখা আছে বেসিক্যালি যে আমরা বিগ ডেটা, এআই এ সমস্ত নিয়ে কাজ করি। এই কাদের জন্য কাজ করে এরা করে হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশনের হয়ে। আপনি বলুন এআই এর সাথে রাজনীতির কী সম্পর্ক? অ্যাবসলিউটলি সম্পর্ক আছে। প্রতি মুহূর্তে আমরা যে ফোন করছি, গুগলে সার্চ করছি, ফেসবুকে কি ভিডিও দিচ্ছি, এই সমস্ত ডেটাগুলোকে নিয়ে ওরা সে একটা বড় ডেটা পুল বা ডেটা লেক তৈরি করে। সেই ডেটা লেক থেকে ওরা ইন্টারপ্রেট করার চেষ্টা করে মানুষের বিহেভিয়ার, মানুষ কীরকম কী করছে না করছে। তারপরে বেসিক্যালি দে সেল দেয়ার পলিসি। লক্ষ্মীর ভাণ্ডারকে বিক্রি করা হচ্ছে। নরেন্দ্র মোদীর রাম মন্দিরের কনসেপ্ট কিংবা হিন্দুদের অ্যাগ্রেশনের কনসেপ্ট, এটা শুধুমাত্র একটা আদর্শ বা বক্তব্য নয়। হিন্দুত্ব বা হিন্দুদের ইউনাইটেড হওয়ার কথা আজকে বলা নেই, হাজার হাজার বছর ধরে এই কথা বলা আছে। তাহলে হোয়াই বিজেপি? তার কারণ বিজেপি পারফেক্ট সেলসের কাজটা করছে। তারা মানুষকে গিয়ে বোঝাচ্ছেন যে ভাই এই দেখো বিভিন্ন অন্যান্য ধর্ম থেকে এসে আমাদের ধর্মকে কোণঠাসা করা হচ্ছে, আমরাই একমাত্র সংগঠন যারা তোমাদেরকে প্রোটেক্ট করব, তো আমাকে ভোট দাও। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে বলছেন যে ভাই বিজেপি বহিরাগত, তারা তোমার কথা ভাববে না, উল্টোপাল্টা বাংলা ফাংলা বলে, উল্টোপাল্টা দেখো বাঙালিকে বোঝে না, আমি তোমাকে বুঝি, সেই জন্য তোমাকে আমি চাকরি দিচ্ছি, স্কিল দিচ্ছি, যাই হোক হোয়াট এভার ইট ইজ দিচ্ছি, কিংবা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, কি কন্যাশ্রীর টাকা দিচ্ছি, কি সাইকেল দিচ্ছি, তো তুমি ভোটটা আমাকে দাও। তো আপনাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতে হয় তাহলে শুধু মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো হিসেবে টার্গেট করলে হবে না। আপনাকে বুঝতে হবে ও সেলস টেকনিকটা কী। আপনি যদি একটা সেলসম্যান হিসেবে ওকে দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন কোথায় ওকে বিট করতে হবে। সেইটা না করতে পারলে শুধুমাত্র টিভিতে বসে বা বলে কোনো দিন ভোট কনভার্ট করা যাবে না।